নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের সোশ্যাল বাংলার স্বাস্থ্য সাথীর আরও এক নতুন পর্বে। আপনাদের সাথে এই মুহূর্তে রয়েছি আমি সুজাতা। আমরা সবাই জানি স্বাস্থ্যই সম্পদ এবং এই সম্পদটাকে রক্ষা করার জন্যে আমাদের নিজের বিষয়ে ভাবার জন্যে এবং আপনাদের নানা প্রশ্ন নানা সমস্যার সমাধান নিয়ে আমরা প্রতিদিন স্টুডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কিন্তু এই সময় দাঁড়িয়ে প্রায় প্রত্যেকের ঘরে ঘরে সমস্যা। আমাদের সাথে আজ এই বিষয় নিয়ে কথা বলবেন আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের সাথে ডক্টর অভিষেক চক্রবর্তী, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, দিসান হসপিটাল, কলকাতা। স্যার, প্রথমেই অনেক অনেক স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায় আমাদের সময় দেওয়ার জন্যে। আমি প্রথমেই যেমনটা বললাম যে ঘরে ঘরের সমস্যা, প্রত্যেক ঘরের সমস্যা। তো খুব সাধারণভাবে যদি আমরা দেখি তাহলে এই গ্যাস্ট্রোএন্টারোলজি যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট কোন কোন বিষয়ের উপর কাজ করে এবং এই যে আমাদের প্রতিদিনের সমস্যা, প্রতি ঘরের সমস্যা, অ্যাসিডিটি, গ্যাস, এগুলো নিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। প্রথমেই ধন্যবাদ সুজাতা ফর ইয়োর নাইস ইন্ট্রোডাকশন। আমি ডক্টর অভিষেক চক্রবর্তী। আমার দর্শক এবং শ্রোতাদের বলতে চাইছি কয়েকটা কথা, খুবই সাধারণ, অত্যন্ত সাধারণ কথা। যেহেতু সুজাতা এই প্রশ্নটা দিয়ে শুরু করেছে যে আমাদের ঘরে ঘরে অলমোস্ট প্রত্যেকের গ্যাস, অ্যাসিডিটি এবং বিভিন্ন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল প্রবলেমস। তো বেসিক্যালি দেখুন, কয়েকটা এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা এন্টিটি। যেমন ধরুন গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, রোগীরা সাধারণত যে সিমটমগুলো অনুভব করেন অ্যাসিড রিফ্লাক্সের জন্য, পেট থেকে গলায় অ্যাসিড উঠে আসার জন্য, বুক জ্বালা, বুকে ব্যথা, মুখে টক জল আসা ইত্যাদি। এবং দেয়ার ইজ আনাদার গ্রুপ অফ সিমটমস কল্ড ফাংশনাল জিআই ডিসঅর্ডার্স। ঠিক আছে, সেগুলোর মধ্যে পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, ঠিক আছে, পায়খানায় গণ্ডগোল হওয়া, অতিরিক্ত লুজ মোশন হওয়া অথবা না হওয়া ইত্যাদি প্রত্যেকটাই ফাংশনাল জিআই ডিসঅর্ডার্সের মধ্যে অন্তর্গত। এবং প্রত্যেকটাকে ফাংশনাল বলার আগে আমাদের অবভিয়াসলি এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি করে নিতে হয় তার অন্তর্নিহিত কোনো সিনিস্টার ডিজিজ, পেটের আলসার বা অন্যান্য কোনো ক্ষতিকর রোগ আছে কিনা সেসব দেখতে। এবং কয়েকটা সাধারণ বেসিক কথা: অতিরিক্ত তৈলাক্ত খাবারে অ্যাভয়েড করা, কার্বোনেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত চা, কফি ইত্যাদি অ্যাভয়েড করা আমাদেরকে এই প্রবলেমগুলো থেকে কিছুটা অন্তত হলেও অ্যাভয়েড করতে সাহায্য করে। আপনি সেখানে খাবারের কথাটা বলছিলেন, তার পরিপ্রেক্ষিতে যদি একটা প্রশ্ন থাকে যে তৈলাক্ত খাবার খাওয়া, যে রান্নার তেল ব্যবহার করে মানুষ, রাইস ব্র্যান্ড অয়েল, সয়াবিন অয়েল কিংবা সেখানে মাস্টার্ড অয়েল, তো কোনটা ব্যবহার কমাতে হবে বা কোনটা ব্যবহার করতে হবে যাতে করে এই অ্যাসিড রিফ্লেক্সটা কম হয় বা এই অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যাটা না থাকে? এক্সেলেন্ট অ্যান্ড কোয়াইট রেলেভেন্ট কোয়েশ্চেন, থ্যাংক ইউ ফর দিস। তো এই কমন পারসেপশনটা খুব আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে আজকাল, গত এক দশকে আমি বলবো। অলিভ অয়েল ভালো, রাইস ব্র্যান অয়েল ভালো, সর্ষের তেল খারাপ। কোনো তেল খারাপ বা কোনো তেল ভালো তেমন কিছু নেই। প্রত্যেক তেলই নিজস্ব গুণ এবং নিজস্ব দোষের সাথে আসে। হোয়াট ম্যাটার্স রাদার ইজ দ্য কোয়ান্টিটি, আমরা কতটুকু খাচ্ছি। সাধারণত WHO গাইডলাইন্স বা ইন্ডিয়ান FSSAI এর গাইডলাইন্স অনুযায়ী একজন মানুষের জন্য দৈনিক রান্নার তেলের ব্যবহার 20 ml বা খুব বেশি হলে 30 ml বেশি হতে লাগে না। এখন দৈনিক একজন মানুষ তো 20 বা 30 ml তেল মেপে খেতে পারেন না। এটা মেপে খাওয়ার জিনিস না, কারণ রান্নাতে ব্যবহৃত হয়। তো কিভাবে হিসেবটা রাখা, আমি খুব সহজেই আমার রোগীদের বলি যখন আপনার কাছে কনসালটেশনের জন্য আসেন, যে যদি আপনাদের 3 জনের পরিবার হয়, 3 জনের পরিবারে মাসে গড়ে 1.5 থেকে 2 লিটারের বেশি তেল লাগতে লাগে না, রান্নার তেল। সে যাই হোক, সর্ষের তেল হোক, রিফাইন্ড অয়েল ইজ নট ব্যাড, এটা একটা মিসকনসেপশন। রাদার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সমস্ত খাবারের মধ্যে তৈলাক্ত খাবার এবং রান্নায় অতিরিক্ত তেলের মাত্রা ব্যবহারটা বর্জন করা উচিত। তেল কোনটা ডাজন্ট ম্যাটার রিয়েলি। আচ্ছা, এখনের যে সময়টা এতটা গরম পড়েছে, বিশেষ করে আমাদের ত্রিপুরায় বা কলকাতায়, পশ্চিম বাংলায়, এটা একটা লেভেল পর্যন্ত পৌঁছে যায়, 40 ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পাই। তো এই গরমে নিজেকে ভালো রাখা বা কিভাবে এই ধরনের সমস্যা যাতে না দেখা দেয়, বিশেষ করে ডায়েট কিভাবে প্ল্যান করবে একটা মানুষ, সেটা যদি একটু বলেন। গরমের সিজনের পিকিউলিয়ার প্রবলেম 2 ধরনের। একটা হলো গরমের সময় কমিউনিকেবল ডিজিজ, মানে
যেটা ইনফেকশাস ডিজিজ, যেটা মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। সেই কমিউনিকেবল ডিজিজের একটা প্লেথোরা অফ কমিউনিকেবল ডিজিজেস আছে যারা আসে গরমের সাথে সাথে, সেটা একটা প্রবলেম। দ্বিতীয়ত, গরমের সময় কাজ করার সাথে সাথে শরীর থেকে অতিরিক্ত ঘাম নির্গত হওয়ার জন্য যে ডিহাইড্রেশনটা হয় বা যে হিট স্ট্রোকের ভয়টা থাকে, সেটাকে কমব্যাট করা, সেটাকে না হতে দেওয়া, সেটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। কমিউনিকেবল ডিজিজের জন্য আমি মূলত বলবো ঘরের বাইরের খাবার, ঘরের বাইরের জল সম্পূর্ণ অ্যাভয়েড করুন। সম্ভব হলে ঘরে ফোটানো জল ব্যবহার করুন। প্রোবায়োটিক থাকা খাবার, যেমন ধরুন দই, ঘরে পাতা দই, অথবা অন্যান্য অনেকে প্রোবায়োটিক, আপনারা ধরুন ডোসা বা ইডলি, এগুলা প্রোবায়োটিক থাকা প্রত্যেকটা জিনিস, সেগুলো চেষ্টা করুন খাবার। আর প্রচুর পরিমাণে জল খান, যদি সম্ভব হয় ওআরএস খান। মনে রাখবেন ORS নয়, যা কৌটোয় লিকুইড ফর্মে আসে টেট্রা প্যাকে, তা কিন্তু নয়। অরিজিনাল ওআরএস যেটা প্যাকেটে আসছে পাউডার ফর্মেটে 1 লিটার জলে মিশিয়ে, চেষ্টা করুন সেই ওআরএস খাওয়ার, প্রচুর পরিমাণে জল খাওয়ার, নিজেকে হাইড্রেটেড রাখা, তাহলেই অনেকাংশে আমরা সুরক্ষিত থাকতে পারব। একেবারেই ছোট্ট ছোট্ট টিপস আপনারা তো অবশ্যই জানলেন, শুনলেন। এই পুরো বিষয়টা যদি আমরা দেখি, যখন এটা আরও একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, তখন আমরা দেখতে পাই যে প্রায় 40 বছর ঊর্ধ্ব মহিলা বা পুরুষের ক্ষেত্রে, বা 30 বছর ঊর্ধ্ব মহিলা বা পুরুষের ক্ষেত্রে ফ্যাটি লিভার একটা বড় সমস্যা। যখনই তারা তারা যখন সেখানে পরীক্ষা নিরীক্ষা করে, তখন প্রত্যেকেরই প্রায় দেখা যায় যে ফ্যাটি লিভার রয়েছে। তো সেটা কি এবং কি করা উচিত, এবং তার প্রাসঙ্গিক আরো অনেকগুলো বিষয় চলে আসে। খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। ফ্যাটি লিভার ইজ এ মডার্ন এপিডেমিক। আজকের পৃথিবীর 21শ শতাব্দীর একটা মহামারী হচ্ছে ফ্যাটি লিভার, এবং সেই মহামারীটা শুধু ত্রিপুরা, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষে নয়, গোটা পৃথিবী জুড়ে। মনে করা হচ্ছে, এটা একটা ধারণা, যদিও এক্স্যাক্ট ফিগার্স পাওয়া কখনোই সম্ভব না, কিন্তু এটা একটা ধারণা যে পৃথিবী জুড়ে 35-40% মানুষের ফ্যাটি লিভার রয়েছে। তার মানে একটা পরিবারে যদি 4 জন মানুষ থাকছেন, তার মধ্যে খুব সম্ভবত 2 জনের ফ্যাটি লিভার রয়েছে। এখন ফ্যাটি লিভারটা কি এবং তাকে ভয় পাওয়া কেন উচিত? ফ্যাটি লিভারটা লিভারে ফ্যাট জমা। আমাদের মুখে, গলায়, বুকে, পেটে, হাতে, পায়ে যেমন ফ্যাটের আধিক্য হয়, ফ্যাট জমে আমাদের ওজন বাড়ে। লিভার আমাদের শরীরের ভেতরেরই একটা অর্গান, লিভারেও তেমনি ফ্যাট জমে। বাট ওয়াই ইজ ইট ডেঞ্জারাস? এটা মারাত্মক কেন? কারণ লিভার ফ্যাট দীর্ঘদিন ধরে যদি থেকে যায়, ফ্যাটি লিভার ক্যান গিভ রাইজ টু লিভার সিরোসিস হতে পারে, যদিও তার জন্য যথেষ্ট সময় দরকার, 15 থেকে 20 বছর দরকার। এবং শুধু লিভার নয়, একই সাথে হার্ট অ্যাটাক, বিশেষ করে করোনারি ডিজিজ ইন ইয়াং, যারা অপেক্ষাকৃত কম বয়সের, 45-50, সেই এজ গ্রুপটার মধ্যে হার্টের সমস্যা যাদের দেখা যায়, অধিকাংশই দেখা যায় ফ্যাটি লিভার আছে। সুতরাং ফ্যাটি লিভার একটা লাইফস্টাইল রোগ। ফ্যাটি লিভার থেকে সিরোসিস হওয়া বা ফ্যাটি লিভার থাকা রোগীদের হার্টের অসুখ হওয়া কমন, কিন্তু তাকে আটকানোর জন্য যথেষ্ট সময় পাওয়া যায় যদি আমরা সতর্ক থাকি, যদি আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ করি, যদি আমরা প্রপার ফিজিশিয়ানস অ্যাডভাইস মেনে চলি, তবে অবশ্যই ফ্যাটি লিভার থেকে আমরা অতিক্রম করতে পারবো এবং তাকে পরাজয়ও করতে পারবো। ফ্যাটি লিভারের পর যদি আমরা দেখি, তাহলে সেখানে জন্ডিসের একটা ব্যাপার থাকে, এবং গাল ব্লাডার স্টোন বা বিভিন্ন সেখানে গ্রন্থিতে স্টোনের একটা প্রকোপ দেখা দেয়। তো এটা একটা বড় ভয় থাকে মানুষের। তো সেটার জন্য কি বলবেন? দেখুন, গলব্লাডার স্টোন প্রাইমারিলি একটা সার্জিক্যাল রোগ, কোনো ওষুধই তাতে খুব একটা কাজ করে না। কিন্তু গলব্লাডার স্টোন সার্জিক্যাল ম্যাটার হলেও অনেক সময় গলব্লাডারের স্টোন ফসকে গিয়ে পিত্ত নলে আটকে যায়, বাইল ডাক্ট স্টোন যেটা। এবং বাইল ডাক্ট স্টোন ইজ এ লাইফ থ্রেটেনিং ম্যাটার। কারণ পিত্ত, যেটা আমাদের শরীরের লিভারের যেটা পিত্ত তৈরি করে, গোটা দিনে 1.5 থেকে 2 লিটার পিত্ত তৈরি হয় আমাদের শরীরে, সেই পিত্তটা অন্ত্রের মধ্যে এসে পড়ে, খাদ্য হজম করায় সেই পিত্ত নলে যখন পাথর হয়, তখন পিত্তটা লিভার থেকে অন্ত্রের মধ্যে এসে পড়ে না, এবং তখনই মানুষ জন্ডিস হয়, পেটে ব্যথা হয়, জ্বর হয়। এই পিত্ত নলের পাথর আমরা সার্জারি ছাড়া এন্ডোস্কোপির মাধ্যমে সরিয়ে দিতে পারি। এই প্রসিজিওরের নাম ERCP। নতুন কোনো প্রসিজিওর নয়, গোটা পৃথিবীতে গত 30-35 বছর ধরে হয়ে আসছে। আমরা রেগুলারলি করছি, গতকালও করেছি, আগামীকালও করব। এবং তাতে খুব নন ইনভেসিভলি মানে শরীরে কোনো কাটা ছেঁড়া বড় অস্ত্রোপচার ছাড়াই
মুখের মধ্যে দিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে পেশেন্টকে শুইয়ে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পিত্তনলের পাথর বের করে দেওয়া যায়। নট জাস্ট পিত্তনলের পাথর, বহু ক্ষেত্রে প্যানক্রিয়াস বা পিত্তনলের মধ্যে টিউমার হয়, যার জন্য রোগীরা ওজন কমে যাওয়া, জন্ডিস ইত্যাদি নিয়ে প্রেজেন্ট করেন। সেই সব ক্ষেত্রে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট থেকে পিত্তনলের ভেতরে স্টেন্ট মানে কোনো একটা পাইপ, সেটা প্লাস্টিকের হতে পারে, মেটালের হতে পারে, সেসব দিয়ে জন্ডিস কমানো এবং জন্ডিস কম হওয়ার পরবর্তী চিকিৎসা সেই রকমের জন্য রোগীদের তৈরি করা হয়। শুধু তাই নয়, আরও অ্যাডভান্স, যেমন আমি বলতে পারি গতকালকের এক কেস, একজন পেশেন্টের আমরা করলাম যার পিত্তনলে ক্যান্সার রয়েছে এবং যিনি 6 মাস আগে আমি ইআরসিপি করেছিলাম, আজ থেকে 6 মাস, তখন ইআরসিপি করার পরে ওনার জন্ডিস কমে গেছিলো, উনি 6 মাস ধরে কেমোথেরাপি নিচ্ছেন, কিন্তু টিউমারটা ফিরে আসে আনফর্চুনেটলি। সেই টিউমারটা ফিরে আসার জন্য ওনার আবার জন্ডিস হয় এবং গতকাল আমরা রিপিট হেপাটিকোগ্যাস্ট্রোস্টমি বলে একটা প্রসিজিওর, যেখানে স্টামাক মানে আমাদের পাকস্থলী থেকে আমরা স্টেন্ট দিয়ে দিই লিভারের ভেতরে, সেই করে আমরা পিত্তটাকে বের করে দিই, দূষিত পিত্তটাকে বের করে দিই। এখন পেশেন্ট কিছুটা সুস্থ, ভালো আছেন, আগামী কয়েকদিনে আরও সুস্থ হয়ে উঠবেন এবং উনি ওনার নর্মাল ক্যান্সারের চিকিৎসা যা চালু করে দিতে পারেন। এমনি আরও বহু ক্ষেত্রে সে খাদ্যনলের হতে পারে, পাকস্থলীর হতে পারে, অন্ত্রের হতে পারে, লিভারের হতে পারে, গলব্লাডারের হতে পারে, পিত্তনলের হতে পারে, মলদ্বারের হতে পারে, সেই সমস্ত রকম বিভিন্ন ক্রিটিক্যাল এবং বিনাইন মানে নন ম্যালিগনেন্ট অ্যাজ ওয়েল এজ ম্যালিগনেন্ট মানে ক্যান্সার এবং ক্যান্সার ছাড়াও অন্যান্য সমস্ত রোগের এফেক্টিভলি চিকিৎসা করার মতো ইনফ্রাস্ট্রাকচার আমি বর্তমানে যে হসপিটালে অ্যাসোসিয়েটেড রয়েছি কলকাতায়, ডিসান হসপিটাল, সেই ডিসান হসপিটালের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্টে প্রত্যেকটা এরকম কঠিন এবং ক্রিটিক্যাল রোগের মুখোমুখি সামনা করার এবং তার চিকিৎসা করার পদ্ধতি এবং ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। আমরা রেগুলারলি এই কাজ করছিও। একেবারেই আমরা খুব সুন্দরভাবে, খুব সংক্ষিপ্ত আকারে অনেকটা জানার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। স্যার, একেবারে সবার শেষে যে প্রশ্নটা থাকবে, যাদেরকে আপনি ট্রিট করছেন, এখনও তাদের দেখছেন, বা যাদের হয়তো অনেক সার্জারি হয়েছে, তারা এখন সুস্থ রয়েছে, তো প্রত্যেকের ক্ষেত্রেই একটা ভালো ডায়েট থাকা খুবই প্রয়োজন। তো যারা সুস্থ বা যারা অসুস্থ ছিলেন একটা সময়, তাদের জন্য যদি একটু 5টা পয়েন্ট সেখানে বলে দেন যে কি কি করতে পারেন। এক্সেলেন্ট কোয়েশ্চেন, মানে সত্যি ভেরি রেলিভেন্ট, খুবই প্রাসঙ্গিক এবং খুবই কারেক্ট কোয়েশ্চেন। ডায়েট, যত পৃথিবী জুড়ে যত গাইডলাইন্স আছে, সে ইউএসএতে হোক, ইউরোপে হোক, এশিয়াতে হোক, সবখানে বলা হয় মেডিটেরেনিয়ান ডায়েট, মেডিটেরেনিয়ান ভূমধ্যসাগর, মেডিটেরেনিয়ান সেই ভূমধ্যসাগরের আশেপাশে যে দেশগুলো রয়েছে, ইটালি বলুন, গ্রিস বলুন, সেগুলোতে যে ডায়েটটা ফলো হয় সেটাকে মানা হয় সুস্থ জীবনের জন্য সবচেয়ে আইডিয়াল ডায়েট। এখন আমরা যদি সেই ডায়েটকে দেখি, তাহলে আমরা কি পাবো, সেই ডায়েটের মধ্যে কি আছে? হোল গ্রেইনস প্রচুর পরিমাণে, মানে শস্য, যব বা ধান থেকে উৎপন্ন খাদ্য, সেটা হচ্ছে মেইন কার্বোহাইড্রেটের সোর্স। প্রোটিনের মূল সোর্স হচ্ছে গিয়ে লিন মিটস, মানে কি রেড মিট নয়, আচ্ছা, মাটন বা নয়, বরং রাদার পোলট্রি মিট মানে চিকেন বা ডাক, এবং মাছ, লটস অ্যান্ড লটস অফ ফিশ। আর ফাইবার দৈনিক 20 থেকে 30 গ্রাম ফাইবার, যেটা সবজি, ফল এবং নাটস অ্যান্ড বেরিজ। নাটস অ্যান্ড বেরিজ আমাদের গড়পড়তা বাঙালি বা পূর্ব ভারতের বা উত্তর পূর্ব ভারতের ডায়েটে এতটা বেশি নাটস অ্যান্ড বেরিজের নেই, কিন্তু আমাদের এত তো প্রাচুর্য নেই, কিন্তু আমরা যদি নাটস অ্যান্ড বেরিজ দৈনিক খেতে পারি, তাহলে নো ডাউট ইট উইল কন্ট্রিবিউট টু আওয়ার হেলথ, বিকজ দে হ্যাভ গুড কোলেস্টেরল অ্যান্ড ভেরি গুড অ্যামাউন্ট অফ ফাইবার্স ইন দ্যাম। তো প্রচুর পরিমাণে দৈনিক সবজি, যাতে আমরা দৈনিক 20 থেকে 30 গ্রাম ফাইবার পেতে পারি। আমাদের মিটটা মেইনলি লিন মিট, এবং ভাত বা রুটি যাই হোক তাতে তফাৎ হয় না, কিন্তু পরিমাণটা কম। আমাদেরকে মনে রাখতে লাগবে, আমাদের খাদ্যের একটা মূল অংশ নিয়ে থাকে দৈনিক ভাত। গড়পড়তা উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে ভাতটা আমাদের মনে রাখতে লাগবে, দৈনিক আমরা যত ক্যালোরি গোটা দিনে খাচ্ছি, তার নট মোর দেন 45 to 50% should be from carbohydrates, especially rice or chapati, whatever, রুটি বা ভাত যাই হোক, তার চেয়ে বেশি হবে। বাকিটুকু ক্যালোরিজ আমাদের
প্রোটিন এবং ফাইবার্স এবং লিপিডস দিয়ে থাকা উচিত। তো মোটামুটি এটা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা কিন্তু অনেকটা বিষয় নিয়ে জানলাম। এখন আমরা অবশ্যই জানার চেষ্টা করব যে যারা আমাদের দর্শক বন্ধুরা আমাদের শুনছেন এবং যাদের এই নিয়ে আরও আগ্রহ রয়েছে, আপনারা আলাদাভাবে সেখানে স্যারের সাথে দেখা করে আপনারা সেখানে পরামর্শ নিতে চান, কিভাবে আপনারা দেখা করতে পারবেন, কি করে আপনারা পরামর্শ নিতে পারবেন, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমাদের সাথে থাকবেন সিনিয়র এক্সিকিউটিভ ডিসান হসপিটালের তরফ থেকে পিনাক দেব মহোদয়। স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনারা পরামর্শ কিভাবে করবেন এবং কি করে আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে সমাধানের একটা রাস্তা খুঁজবেন, এই নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সাথে রয়েছেন কলকাতা রিসেন হসপিটালের যিনি সিনিয়র এক্সিকিউটিভ রয়েছেন প্রমোশনাল ডিপার্টমেন্টের পিনাক দেব মহোদয়। স্বাগত জানাচ্ছি আপনাকে সোশ্যাল বাংলায়। আমরা স্যারের সাথে এতক্ষণ কথা বললাম, নানান সমস্যা নিয়ে আলোচনা করলাম। স্যারের সাথে পরামর্শ নেওয়ার জন্য দর্শক বন্ধুরা কিভাবে যোগাযোগ করতে পারে? প্রথমে দিশান হসপিটাল পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে রাজ্যবাসীকে এবং শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি গ্যাস্ট্রোলজি বা স্যার তো এতক্ষণ বললেন, সেগুলোর বাইরে আগে আমি বলছি, আমরা দিশান হসপিটাল ত্রিপুরাতে বা আগরতলাতে আমরা গত 1 বছরেরও বেশি সময় ধরে, প্রায় 1 বছর 4 মাসের মতো হতে চলেছে। প্রথমে আমরা একটা অ্যাসোসিয়েটেড আমাদের একটা ল্যাব বা সেন্টার ছিল, যেখানে আমাদের ইনফরমেশন সেন্টার ছিল। বর্তমানে আগরতলাতে আমাদের 2-3টে সেন্টার রয়েছে। পাশাপাশি রিসেন্টলি আমরা ত্রিপুরা মেডিকেল কলেজ বা হাপানিয়াতে আমাদের ওপিডি চালু হয়েছে। মোটামুটি আপাতত 5 থেকে 6টি ডিপার্টমেন্টের ডক্টর আমাদের প্রতি মাসে আসছেন। অদূর ভবিষ্যতে হয়তো বা আরও কিছু গুরুত্বপূর্ণ দপ্তর আমরা শুরু করতে যাচ্ছি। আর এর পরে বলছি যে সবচেয়ে যেটা বিষয়, অনেকে হয়তো বা দিশান হসপিটালকে চেনে না, বা যারা চেনেন সবার জন্যই বলছি, দিশান হসপিটাল কলকাতার একটি খুব বড় হসপিটাল, পূর্ব ভারতের 750 বেডের একটি হসপিটাল। খুব বেশি দিন হয়নি, এই বছরই আমরা JCI অ্যাক্রিডিটেশন পেয়েছি। JCI মানে হচ্ছে জয়েন্ট কমিশন অফ ইন্টারন্যাশনাল। আগে আমরা NABH ছিলাম, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন যেটা ছিল। JCI হচ্ছে পুরো বিশ্বে মোটামুটি 600-র মতো হসপিটাল আছে JCI অ্যাক্রিডিটেড। ভারতবর্ষে শুধুমাত্র 53টি হসপিটাল আছে। কলকাতায় আমরা দ্বিতীয় হসপিটাল, JCI অ্যাক্রিডিটেড হসপিটাল। তো মোটামুটি গুরুত্বপূর্ণ সমস্ত ডিপার্টমেন্টে আমাদের হসপিটালে আছে। জটিল থেকে যথেষ্ট জটিল রোগের সমস্যা সমাধান সমস্ত ডিপার্টমেন্টে আমাদের কাছে আমরা সলভ করে থাকি। ইতিমধ্যে আমি আগেও বলেছি যে আগরতলাতে আমাদের 4-5টি ডিপার্টমেন্টের থেকে ডক্টর আসছে, প্রতি মাসেই আসছে। ত্রিপুরা মেডিকেল কলেজে বসছে, পাশাপাশি এখানে আরও 2টো সেন্টারও আছে। ঠিক আছে, তো আপনারা যোগাযোগ করতে পারেন। বিশেষ করে বর্তমানে যে ডিপার্টমেন্টগুলো আসছে, কার্ডিয়াক সার্জারি, হৃৎপিণ্ডের সার্জারি যে ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, মেডিকেল অঙ্কোলজি ডিপার্টমেন্ট, তারপর এন্ডোক্রিনোলজি, যাদের বিশেষ করে থাইরয়েড এবং ডায়াবেটিসের সমস্যা আছে সেই সমস্ত ডিপার্টমেন্টের ডক্টর, তারপর হেমাটোলজি, যাদের ধরুন থ্যালাসেমিয়া বা রক্তজনিত বিশেষ কোনো সমস্যা, নিয়মিত বা অনিয়মিতভাবে কারো ক্ষেত্রে দেখা যায় হিমোগ্লোবিন ডাউন হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। তো এই সমস্ত বিভিন্ন সমস্যার সমাধান দূর করার জন্য আমাদের হসপিটাল থেকে ডক্টররা প্রতি মাসে আসছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য এবং রাজ্যবাসীর জন্য যথেষ্ট খুশির ব্যাপার যেটা, আমাদের হসপিটাল আপনার বিশেষ করে যে সমস্ত সার্জিক্যাল প্রসিডিউরগুলো হয়ে থাকে তার বেশিরভাগ অপারেশনসগুলো আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতের যোজনার আন্ডারে করে থাকি। তো যারা আর্থিকভাবে ততটা সচ্ছল নয় বা অসচ্ছল, যেমন ধরুন আপনি ক্যান্সার জনিত যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, ক্যান্সারের নর্মালি কি হয়, ক্যান্সারের 3টেই নর্মালি হয়, সেটা হচ্ছে কেমোথেরাপি হতে পারে, রেডিয়েশন হতে পারে বা সার্জারি হতে পারে। 3টেই আমরা আয়ুষ্মানে কভার আপ করতে পারি। তারপর যেমন স্যার কিছুক্ষণ আগে বলে গেছেন গ্যাস্ট্রোএন্টারোলজির কথা, সেখানে ERCP একটা খুবই, আমরা যদি দেখি যে গলব্লাডার স্টোন তো আমরা সবাই জানি, গলব্লাডার স্টোনও আমাদের এখানে আয়ুষ্মানে হয়ে যায়। তো কিছু সংখ্যক রোগীদের ক্ষেত্রে ওই যে পিত্তথলির বা পিত্তনালীর যে পাথর ধরা পড়ে, সেটা ERCPর মাধ্যমেই বের করতে হয়। তো সেটাও আমরা আয়ুষ্মানে কাভার করি। তাছাড়া যাদের আয়ুষ্মান নেই তারাও খুব কম
পয়সার মাধ্যমে সেই সুযোগ সুবিধা আমাদের এখান থেকে নিতে পারে। এবং আমরা অনেক দিন ধরে, সবচাইতে বড় কথা, বিশেষজ্ঞ ডক্টররা যারা বর্তমানে আমাদের এখানে করছেন, দিশান হসপিটালে করছেন, তারা অনেক আগে থেকে এই কাজগুলো করে আসছেন এবং খুব কম বাজেটের মধ্যে আপনারা এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। তাছাড়া হৃদরোগের যেমন ধরুন স্ট্যান্টিং করা, তারপরে হার্টের স্ট্যান্ড করা, তারপরে হার্টের বাইপাস সার্জারি, সমস্ত সার্জারিগুলো আমরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনার মাধ্যমে আমরা বহুদিন ধরেই করে আসছি। আজকে পর্যন্ত আমাদের যে রেকর্ড, প্রায় 35 জনেরও বেশি শুধুমাত্র বাইপাস সার্জারি করে এসছেন দিশান হসপিটাল থেকে প্রধানমন্ত্রী আয়ুষ্মানের মাধ্যমে, প্রায় 35 জনেরও বেশি। তাছাড়া পিটিসি বলতে যেটা স্ট্যান্টিং আমরা বলি, সবকিছু হার্টের তো খুব দারুণ আমাদের এখানে আপনার আয়ুষ্মান ভারত কভার করে। তাছাড়া ইআরসিপি বলুন, তারপরে নিউরো সার্জারি বলুন, গলব্লাডার স্টোন বলুন, সমস্ত কিছু আমরা আয়ুষ্মানে কভার করি। আমার আয়ুষ্মানটা বলার পেছনে এটাই কারণ, যেহেতু ত্রিপুরার মানুষ আর্থিকভাবে বেশিরভাগ মানুষ ততটা সচ্ছল নয়, তারা অবশ্যই এই সুযোগ সুবিধাটা গ্রহণ করুন। তার জন্য বিশদ জানতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, 9147413607। আবার বলছি 9147413607। তাছাড়া ত্রিপুরা মেডিকেল কলেজে প্রতি মাসে একবার করে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তাররা আসছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। একেবারেই আপনারা জানতে পারলেন যে ইতিমধ্যে ত্রিপুরাতেও দিশান হসপিটালের তরফ থেকে সেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট নিয়ে তারা কিন্তু তাদের চিকিৎসা পরিষেবা সেখানে আপনাদের জন্য সেখানে থাকছে, এবং তার পাশাপাশি প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনার সমস্ত সুবিধাও কিন্তু সেখানে অ্যাভেলেবেল রয়েছে। তাহলে আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। ধন্যবাদ জানাবো, আমাদের সাথে আজকে উপস্থিত ছিলেন এই মুহূর্তে দাঁড়িয়ে সিনিয়র এক্সিকিউটিভ দিশান হসপিটাল কলকাতার তরফ থেকে পিনাক দেব, আমাদের সাথে ছিলেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর অভিষেক চক্রবর্তী মহোদয়। পরবর্তী আমাদের খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering.